আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন বা অনেকেই কমেন্ট করতেছেন, ভাই আমি ক্যাননের ওই ক্যামেরাটা নিতে যাচ্ছি, এটা কেমন হবে? ভাই আমি নিকনের এই ক্যামেরাটা নিতে যাচ্ছি, এটা কেমন হবে? ভাই আমি সোনির এই মডেলটা নিতে যাচ্ছি, এটা আমার জন্য কেমন হবে? আসলে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? কারণ অনেক টাকা দিয়ে আপনি একটা ক্যামেরা কিনবেন, এই বিষয়ে আমাকে জানতে হবে যে আসলে আপনি কি ধরনের কাজ করবেন। কারণ ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফিও করা যাচ্ছে, আবার ফটোগ্রাফিও করা যাচ্ছে। তো অনেকেই আছেন ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন, তাদের জন্য আলাদা। অনেকে আছেন ফটোগ্রাফি করতে চাচ্ছেন, তাদের জন্য আলাদা। অনেকে আছেন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে চাচ্ছেন। তো এই বিষয় নিয়ে কথা বলবো। ধরুন আপনি ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো দেখবেন আর কোন কোন বিষয়গুলো দেখবেন না। যেমন হচ্ছে, আপনি যদি ভিডিওগ্রাফি করতে চান, সেক্ষেত্রে আপনার মেগাপিক্সেল এটা আপনার কোনো ভূমিকা রাখবে না, বিশেষ করে ডিএসএলআর ক্যামেরার মধ্যে। ধরুন আপনি যদি একটা হ্যান্ডিক্যাম কিনতে চান অথবা ভিডিও ক্যামেরা কিনতে চান, সেই ক্যামেরার মধ্যে যদি ছবি তোলার কোনো অপশন না থাকে, আপনি দেখবেন ওখানে কোনো মেগাপিক্সেল লেখা থাকবে না। কারণ ভিডিওগ্রাফির ক্ষেত্রে বা এখানে মেগাপিক্সেল আসলে কোনো ভূমিকায় রাখে না। কিভাবে ভূমিকা রাখে না আমি বলি, তা হচ্ছে পিকচার, অর্থাৎ এটা একটা সাইজ, যে এই পিকচারটা এই পাশে কত সাইজ আছে এবং এই পাশে কত সাইজ আছে, এই দুইটা সাইজকে মিলিয়ে গুণ করা হয়। গুণ করা হলে এটা কত মিলিয়ন হয়, সেই মিলিয়নের সংক্ষিপ্ত শব্দটাই হচ্ছে মেগাপিক্সেল। আর আপনি যখন ভিডিও করতে যাবেন, সেখানে কিন্তু আপনার এই সাইজটা আসতেছে না, সেখানে আসতেছে আপনার কোন সাইজটা, সেখানে আসতেছে আপনার এই যে উপরে কত সাইজ এবং নিচে কত সাইজ। সেটা অনেক ক্ষেত্রে 1920, 1080 হইতে পারে, 1280, 720 হইতে পারে। এখন কথা হচ্ছে আপনি কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন। মেগাপিক্সেল কোনো বিষয় লক্ষ্য রাখতে হবে না, আপনাকে লক্ষ্য রাখতে হবে এর রেজলিউশন কত, অর্থাৎ আপনি ভিডিও কত রেজলিউশনে করতে পারবেন। 1920, 1080-তে করতে পারবেন, নাকি 2K-তে করতে পারবেন, নাকি 4K-তে করতে পারবেন, নাকি 6K, 8K, বিভিন্ন রেজলিউশন আছে ভিডিওগ্রাফির ক্ষেত্রে। আপনাকে সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবং এফপিএস, অর্থাৎ আপনি যদি স্লো মোশনে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এফপিএসটা দেখতে হবে। এফপিএস আপনার 24 এফপিএস থাকতে পারে, 30 এফপিএস থাকতে পারে, 50 এফপিএস থাকতে পারে, 60 এফপিএস থাকতে পারে, 120 এফপিএস থাকতে পারে, 240 এফপিএস থাকতে পারে। এরকম যত আপনি দামে যাবেন, উপরে যাবেন, তত আপনি হচ্ছে এফপিএসটা বেশি পাবেন। 1000 এফপিএস পর্যন্ত ক্যামেরা আছে বর্তমানে। এবং এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি ভিডিওগ্রাফি যেহেতু করব, সেহেতু আমাকে এই রেজলিউশনটা দেখতে হবে, যে আমি কত পিক্সেলের রেজলিউশনে ভিডিও করতে পারবো, এই বিষয়গুলো দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এর প্রসেসর, এর ভিতরে কি ধরনের প্রসেসর লাগানো আছে। সেই প্রসেসর, ওই যে কোম্পানি আছে, সেই কোম্পানি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রসেসর থাকে। যেমন আমাদের পিসির মধ্যে হচ্ছে ইন্টেলের প্রসেসর আছে এবং এএমডির প্রসেসরও আছে। সেরকম আপনি ক্যাননের ক্ষেত্রে এক প্রসেসর আছে, নিকনের ক্ষেত্রে আরেক প্রসেসর আছে, সোনির ক্ষেত্রে আরেক প্রসেসর আছে। এই প্রসেসরগুলো দেখবেন যে অন্য আরেক ক্যামেরা থেকে এটাকে আপডেট আছে কিনা এবং এটা কতটা ভালো, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আরেকটা হচ্ছে সেন্সর সাইজ। এই সেন্সর সাইজটা আপনাকে ভিডিওগ্রাফির ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে, ফটোগ্রাফির ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে। এই সেন্সর সাইজটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সেন্সর এই যে ডিএসএলআর ক্যামেরার মধ্যে যে সেন্সরটা আছে, অর্থাৎ ভিতরে যে ছোট্ট আকারের একটা সেন্সর আছে, এই সেন্সরটা অনেক দাম। অনেক দাম বলতে কি, আমাদের যে স্বর্ণের চাইতেও এটার দাম বেশি। আপনাকে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে আপনাকে দেখাবে যে এই ক্যামেরার মধ্যে ওয়াইফাই আছে, এই ক্যামেরার মধ্যে ব্লুটুথ আছে, এই ক্যামেরার মধ্যে বিল্ট-ইন ভাবে ফ্ল্যাশ আছে, এই ক্যামেরার মধ্যে আলাদা ফোকাস করার জন্য আলাদা বাটন আছে। অনেক কিছু আপনাকে দেখাবে, অনেক অতিরিক্ত অনেক কিছুই দেবে, যে এই স্ক্রিনটা রোটেট করা যাবে, অন্য ক্যামেরায় যাবে না, এই ধরনের অনেক কিছু আপনাকে দেখাবে। কিন্তু বাট যে সেন্সর সাইজটা আছে, এইটা আপনাকে বড় দিবে না। কেন দিবে না? কারণ এটার অনেক দাম। একটা ক্রপ সেন্সর ক্যামেরা, মানে অরিজিনাল যে নিজস্ব এদের কোম্পানি আছে, সেই কোম্পানিতে 5000 টাকা থেকে শুরু করে 12,000 পর্যন্ত ক্রপ সেন্সর ক্যামেরার যে সেন্সরটা আছে, এটা তৈরি করতে ওদের খরচ হয়। এবং ফুল ফ্রেম যে ক্যামেরা আছে, সেই ফুল ফ্রেম ক্যামেরার যে সেন্সরটা আছে, সেটা 30,000 টাকা থেকে শুরু করে উপরে অনেক টাকা পর্যন্ত আছে। এই ফুল ফ্রেম যেটা হচ্ছে 36 মিলিমিটার বাই 24 মিলিমিটার। এরপরে আরেকটা সেন্সর আছে, তা হচ্ছে মিডিয়াম ফরম্যাটের সেন্সর, সেটা হচ্ছে 40 মিলিমিটার বাই 60 মিলিমিটার, অর্থাৎ ফুল ফ্রেম ক্যামেরার চেয়েও এটা অনেক বড় এবং এটার অনেক দাম বেশি। তা আপনি লক্ষ্য রাখবেন যে আপনার সেন্সর সাইজটা কত বড়। সেন্সর সাইজটা যদি একটু বড় হয়, সেক্ষেত্রে আপনার ডিটেলসটা বেশি দেখতে পারবেন। অর্থাৎ আমার যে ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা যদি এর চাইতেও ছোট সেন্সর হইতো, তাহলে আমার ডিটেলসগুলো দেখতে পারতেন না। যদি এর চাইতেও বড় সেন্সর হয়, তাহলে আমার ডিটেলসগুলো আরও দেখতে পারবেন। আর এই ডিটেলসগুলোকে হচ্ছে প্রসেসিং করে হচ্ছে প্রসেসর। এই প্রসেসরটা আপনার ভালোভাবে দেখতে হবে। আর যদি আপনি ফটোগ্রাফি করতে চান, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে ফোকাস পয়েন্ট। ফোকাস পয়েন্ট কতগুলো আছে এই ক্যামেরার মধ্যে। কিন্তু যখন আপনি ভিডিওগ্রাফিতে যাবেন, সেক্ষেত্রে আপনার ফোকাস পয়েন্ট কোনো ভূমিকায় রাখবে না। আপনি অটো ফোকাস এবং ডুয়েল ফোকাস, এই অপশনগুলো আছে কিনা ভিডিওগ্রাফির ক্ষেত্রে, এই অপশনগুলো আপনি দেখে নেবেন, এবং ফটোগ্রাফির ক্ষেত্রেও এই অপশনগুলো আছে কিনা সেটা দেখে নেবেন। কিন্তু এই যে ফোকাস পয়েন্ট, অর্থাৎ
11টা ফোকাস পয়েন্ট কিছু কিছু ক্যামেরায় থাকে, কিছু কিছু ক্যামেরায় 19টা ফোকাস পয়েন্ট থাকে, কিছু কিছু ক্যামেরায় 45টা থাকে, 65টা থাকে, এবং মিররলেস ক্যামেরার মধ্যে আরও বেশি থাকে, 4000 5000 পর্যন্ত ফোকাস পয়েন্ট থাকে। এই ফোকাস পয়েন্টটা হচ্ছে আপনার ফটোগ্রাফির ক্ষেত্রে কাজে লাগবে। যখন আপনি ভিডিওগ্রাফি করতে যাবেন এই ফোকাস পয়েন্ট আপনার কোনো কাজে লাগবে না। আপনি যদি মোটামুটি একটা সেমি ডিএসএলআর ক্যামেরা নেন, প্রত্যেকটা এখন যে বর্তমান যে ডিএসএলআর ক্যামেরাগুলো আছে, প্রত্যেকটা ডিএসএলআর ক্যামেরায় প্রায় সেমি প্রফেশনাল যে ক্যামেরাগুলো আছে সবগুলোই প্রায় টাচ স্ক্রিন। এই টাচ স্ক্রিনে আপনি যখন ভিডিওগ্রাফি করবেন, যেখানেই টাচ করবেন সেখানেই ফোকাস হবে। তার মানে হচ্ছে আপনি যদি যখন ভিডিওগ্রাফি করতে যান, আপনার কি দেখতে হবে? আপনাকে দেখতে হবে রেজলিউশন, অর্থাৎ এটা কত সাইজে ভিডিও করা যাবে, 1920 1080-তে যাবে, এবং কত এফপিএসে যাবে, সেটা কি 60 এফপিএসে যাবে, 120 এফপিএসে যাবে। যত বেশি এফপিএসে যাবে তত এই ক্যামেরাটা ভালো হবে আপনার ভিডিওগ্রাফি করতে গেলে। আর যখন আপনি ফটোগ্রাফিতে যাবেন, ফটোগ্রাফিতে আপনাকে দেখতে হবে যে এই ক্যামেরার ফোকাস পয়েন্ট কতগুলো আছে, এবং ভিউ ফাইন্ডারের মধ্যে যে প্যান্টা মিরর বা প্যান্টা প্রিজম যে সুষম যে গ্লাসটা ব্যবহার করা হয় সেটা দেখবেন কি প্যান্টা মিরর যে গ্লাসটা আছে সেই গ্লাসটার একটু দাম কম হয়। আর যদি প্যান্টা প্রিজমে যেতে চান সেক্ষেত্রে দামটা বেশি হবে। আপনি যদি ফটোগ্রাফি করতে চান সেক্ষেত্রে অবশ্যই প্যান্টা প্রিজম যে গ্লাস আছে, ভিউ ফাইন্ডারের মধ্যে যে গ্লাসটা ব্যবহার করা হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এবং ফোকাস পয়েন্ট কতগুলো আছে, এটার মধ্যে কি 19টা ফোকাস পয়েন্ট আছে, 45টা ফোকাস পয়েন্ট আছে, এবং হচ্ছে আরও এর চাইতে বেশি থাকতে পারে, 65টাও ফোকাস পয়েন্ট থাকতে পারে, আরও বেশি থাকতে পারে। এই বিষয়গুলো আসলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আপনি ফটোগ্রাফি করতে চান। কিন্তু যখন ভিডিওগ্রাফি করতে যাবেন এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে না, কত রেজুলেশন ভিডিও করতে পারবেন, এবং এই হচ্ছে সেন্সর সাইজটা কত বড়। সেন্সর সাইজ যত বড় হবে তত আপনার হচ্ছে ভিডিওর যে ডিটেলসটা, যে আমার ডিটেলসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ছোট সাইজ, অর্থাৎ এটা 70 মিলিমিটার বাই সম্ভবত 13 মিলিমিটার, এইটা হচ্ছে এইটার ডিটেলসটা দেখতে পারতেছেন। যখন আপনি এই 70 মিলিমিটার থেকে যখন আপনি আরও উপরে যাবেন, যখন 25 মিলিমিটার বা যদি 17 মিলিমিটারে যান, তার মানে এই সেন্সরটা সাইজটা আরও বড় হবে, আরও ডিটেলস দেখতে পারবেন। এবং যে সেন্সর সাইজটা আছে সেই সেন্সর সাইজের মধ্যে ফটো সেন্সিটিভ সেল কিছু দেওয়া থাকে, অর্থাৎ ছোট ছোট ক্ষুদ্র ডট 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 ছোট্ট ছোট্ট কিছু দানা থাকে। যেমন একটা ইট বানাইতে গেলে অনেকগুলো ছোট ছোট বালিকণা দিয়ে একটা ইট তৈরি হয়, তেমন এই ছোট ছোটগুলো সেল থাকে এই সেন্সরের ভিতরে। এই সেলের পরিমাণটা যত বেশি থাকবে তত আপনার ডিটেলসটা আপনি দেখতে পারবেন। এই সেল যত বেশি থাকবে আপনার ক্যামেরার দাম তত বেশি হবে। এখন আপনারা অনেকেই দেখেন যে আসলে এই ক্যামেরার মধ্যে ওয়াইফাই আছে কিনা, এই ক্যামেরার মধ্যে ফোকাস অপশন আছে কিনা, মানে ফোকাসের জন্য আলাদা বাটন আছে কিনা, এই ক্যামেরার মধ্যে স্ক্রিন রোটেট করা যায় কিনা। আসলে এগুলো করতে তেমন কোনো টাকা খরচ হয় না, টাকা খরচ হয় হচ্ছে সেন্সর সাইজটা তৈরি করতে। আপনি ক্যামেরা নেবেন, সেন্সর সাইজ যে ক্যামেরার সেন্সর সাইজ বড় সেই ক্যামেরা নেবেন, এবং সেই ক্যামেরার দাম কিন্তু অনেক বেশি হবে। অনেকেই জিজ্ঞেস করেন আচ্ছা ভাই ক্যানন ক্যামেরা ভালো নাকি নিকন ভালো নাকি সোনি ভালো? আসলে সবগুলোই একই। সোনি আপনি 1 লাখ টাকা বাজেটের একটা ক্যামেরা সার্চ দিয়ে দেখবেন এর সেন্সর সাইজ কত। নিকনের একটা 1 লাখ টাকার ক্যামেরার সেন্সর সাইজ আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে এর সেন্সর সাইজটা কত। এবং এই রকম আপনি বিভিন্ন কোম্পানির ক্যামেরাগুলো দেখবেন যে 1 লাখ টাকা বাজেট রেঞ্জের মধ্যে যে ক্যামেরা, যত কোম্পানির ক্যামেরা থাক না কেন, সেন্সর সাইজ থাকবে সেম। অন্য অন্য ফিচারগুলো কোনটার মধ্যে বেশি থাকবে কোনটার মধ্যে কম থাকবে, কিন্তু এই সেন্সর সাইজটা কোনো সময় এরা বড় করতে চায় না, কারণ এটা বড় করলেই অনেক টাকা খরচ পড়বে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমার এই যে ছোটো যে ক্রপ সেন্সর ক্যামেরাগুলো, যে 17 মিলিমিটার বাই 13 মিলিমিটার যে সেন্সরগুলো, এই সেন্সরের ক্যামেরাগুলো দেখেন আপনার হচ্ছে 50,000, 60,000, 40,000, 30,000 এই বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে। যখন আপনি ফুল ফ্রেমে যাচ্ছেন তখন দেখেন আপনি যে কোনো কোম্পানির যান, সেটা আপনি সোনির যান, আপনি ক্যাননে যান, আপনি নিকনে যান, আপনি দেখেন তো যে ফুল ফ্রেম ক্যামেরা 70,000-এর নিচে আপনি পান কিনা? কোথাও পাবেন না, কেউই আপনাকে দেবে না। আবার ধরেন আপনি মিডিয়াম ফরম্যাটে যান, 40 মিলিমিটার বাই 60 মিলিমিটারে যখন আপনি যাবেন তখন আপনি এটা ম্যাক্সিমাম আপনি 10 লাখ টাকার নিচে পাবেন না। অন্য কিছুই নেই, শুধু সেন্সর। এই সেন্সরটা যত বড় হবে ক্যামেরার দাম তত বেশি হবে। এটা আপনি ফটোগ্রাফি করতে চান এবং ভিডিওগ্রাফি করতে চান, যেটাই করতে চান না কেন, সেন্সর সাইজটা যে ক্যামেরার বড় থাকবে সেই ক্যামেরায় আপনারা নেবেন। আপনারা গুগলে যা সার্চ করবেন যে আমি ক্যাননের, ধরেন ক্যানন আমি 200D সেন্সর সাইজ, দেখবেন আপনি আসবে যে সেন্সর সাইজ আপনার উপরের সাইজটা কত আর নিচের সাইজটা কত। আপনি নিকন ক্যামেরা কিনতে যাচ্ছেন, নিকনের মডেল নাম্বারটা দিবেন, গুগলে সার্চ করবেন যে নিকন অমুক মডেল সেন্সর সাইজ, দেখবেন আপনার সেন্সর সাইজ দেখাবে। সোনিতে যাবেন, যা সেন্সর সাইজ দেখাবেন, দেখবেন সবগুলো একই, মানে কোনো কম বেশি হবে না, একই বাজেট রেঞ্জের মধ্যে। তবে হ্যাঁ, কিছুটা বৈশিষ্ট্য আছে, এক এক ক্যামেরার মধ্যে এক একটা কোম্পানির জন্য এক একটা কিছু বৈশিষ্ট্য আছে। সোনি ক্যামেরার এক এক বৈশিষ্ট্য আছে, ক্যানন ক্যামেরার এক এক বৈশিষ্ট্য আছে, নিকন ক্যামেরার এক এক বৈশিষ্ট্য আছে। সবগুলোই একই, ঠিক আছে, তারপরেও কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, যে সেখানে বলা থাকবে যে আসলে সোনি ক্যামেরা কোন দিক দিয়ে ভালো, ক্যানন ক্যামেরা কোন দিক দিয়ে ভালো, এবং নিকন ক্যামেরা কোন দিক দিয়ে ভালো।
আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আপনি আমার এখানে কমেন্ট করবেন যে আসলে এই ক্যামেরাটা নিতে চাচ্ছি, আমি এই ধরনের কাজ করব। ভিডিওগ্রাফি করতে চাইলে আপনি কোন ধরনের ভিডিওগ্রাফি করবেন এবং ফটোগ্রাফি করতে চাইলে কী ধরনের ফটোগ্রাফি করবেন, এবং দুইটা যদি করতে চান সে বিষয়টা আমাকে জানাবেন, অথবা আপনি নিজেই গুগল থেকে জেনে নেবেন। এবং আপনার যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু আমাকে জানতে হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই এই ক্যামেরাটা কেমন হবে, এই ক্যামেরাটা কেমন হবে। আসলে এগুলোর প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো না। কারণ হচ্ছে একটা ক্যামেরা কিনতে গেলে আপনি 2-3 হাজার টাকার মধ্যে হবে না, একটা ক্যামেরা কিনতে গেলে 30,000-এর উপরে যাইতে হবে। যার কারণে আমাকে একটু চিন্তা করতে হবে, কারণ আপনার এটা কষ্টের টাকা। আমাকে চিন্তা ভাবনা করি তারপরে এটা রিপ্লে আপনাকে দিতে হবে। যার কারণে আপনি নেওয়ার আগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কি ধরনের কাজ করবেন, কারণ আপনার কাজটা আমাকে জানতে হবে। না জানলে আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তা আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর এরপর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য।